রেগে সেখান থেকে চলে গেল। নিজের বাসায় আসতে আসতে অনেক সময় চলে গেল। আমার বউকে এখন পর্যন্ত দেখিনি, কিন্তু আমার বউ একটু আগে কান্না করলেও আমার কথা শুনে চুপ হয়ে গেছে। সেটা কেন জানি না। সন্ধ্যা 7টায় বাসায় পৌঁছলাম, সকল নিয়ম মেনে ভিতরে প্রবেশ করলাম। আমার বিয়ে এটা কেউ জানে না। আপনারা তো জানেন বিয়েটা হঠাৎ করে হয়েছে। মিম নতুন বউকে নিয়ে উপরে চলে গেল। আমি আর নাফিস বাসার ছাদে চলে আসলাম। দোস্ত, নৌসিনের মনে হয় এত সময় বিয়ে হয়ে গেছে। তা তো হয়েছে, কিন্তু তুই এখানে তার কথা ভাবছিস? ভাববো না তো? হাজার হলেও আমি তাকে ভালোবেসেছিলাম, কিভাবে তাকে ভুলি? দেখ, হয় মেয়ের কথা ভুলে যা। সেটা সম্ভব না। তুই কি চাস এই মেয়েটার জীবন নষ্ট করতে? এর কি দোষ বল? কিছুই নেই। আমি বলি কি, মেনে নে আর সুখের সংসার কর। সেটা আপাতত হবে না। এই মেয়েকে আমি মানতে পারবো না। সেটা তোর ইচ্ছে। এভাবেই আমরা বিভিন্ন গল্প করতে লাগলাম। এটা আমি কার বাসায় আসলাম? শিশিরের বাসা তো এমন নয়। আর গাড়ির ভিতরে শিশিরের কথা পর্যন্ত বলে। বাট রুমটা দেওয়ার জন্য কিছু দেখতে পাচ্ছি না। আর এই মেয়েটাই বা কে? এইসব বিভিন্ন কথা নৌসিন ভাবছে, কিন্তু সে তো আর জানে না যে তার কার সাথে বিয়ে হয়েছে। এই যে ভাবি, কখন থেকে আপনাকে ডাকছি, আর আপনি শুনতেই পারছেন না? না কি আমার ভাইকে নিয়ে ভাবছেন শুনি? হুম হুম। আরে না। বুঝি বুঝি, আমার নাম মিম, আপনার একমাত্র ননদ। ও, তুমি আমার ননদ? এটা কিভাবে সম্ভব? শিশিরের তো কোনো বোন ছিল না। তাহলে আমার কাল কার সাথে বিয়ে হলো? নাকি শিশির আমাকে ধোঁকা দিল? এই রুমটা ভাইয়ার, আপনি বসুন, আমি ভাইয়াকে দিয়ে পাঠাই। আজ তো আবার আপনাদের বাসর রাত। হ্যাঁ? এই কথা শুনে নৌসিন অবাক হয়ে গেল। তার থেকে পিচ্ছি মেয়ে বাসরের কথা বলছে। মিম রুম থেকে বেরিয়ে গেল। নৌসিন রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বাহ, রুমটা তো খুব সুন্দর। না না, এইসব ভাবলে চলবে না। শিশিরের সাথে যেভাবেই হোক যোগাযোগ করতে হবে। এখন তো আমার ফোনটা নেই যে কথা বলবো। কিছু তো মাথায় আসছে না। নৌসিন রুম ঘুরে দেখতেছিল, তখনই একটা ছবিতে তার চোখ আটকে গেল। অবাক হয়ে ছবির দিকে তাকিয়ে আছে। এটা আমি কি দেখছি? মাহিমের ছবি এই ঘরে কেন? তাহলে কি মাহিমের সাথে আমার বিয়ে হয়েছে? কিন্তু বাবা তো অন্য ছেলের ছবি দেখাই ছিল। কিচ্ছু মাথায় আসছে না। আসলে নৌসিন আমার বাসায় কখনো আসেনি, তাই চিনতে পারেনি। তবে রাত্রেবেলা আমি আর নাফিস গল্প করছি, তখন মিম সেখানে হাজির হলো। কি রে ভাইয়া, আর কত সময় এখানে থাকবি? নতুন ভাবি তো কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। তো আমি কি করব বল? কি করবি মানে? নিচে যা, আম্মু তোরে ডাকছে। তুই যা, আমি আসছি। ওই, আপনার বন্ধুকে বোঝন। আরে দোস্ত, যা বাসার ঘরে বিড়াল মার গিয়ে বিড়বিড় করে। তোকে শালা। পরে দেখিস, এখন যা। যাবি নাকি? আব্বুকে ডাকবো। আরে আব্বুকে ডাকার কি আছে, যাচ্ছি তো। আমি ছাদ থেকে নিচে চলে আসলাম। মিম নামলো নাকি আমি সেটা খেয়াল করিনি। আব্বু ভয়ে তাড়াতাড়ি চলে আসছি। কেমন আছো তুমি? ভালো, অনেকদিন পর তোমাকে মন ভরে দেখছি। তাই নাকি? আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই নাকি? ওরে আমার লক্ষ্মী লজ্জাবতী, লজ্জা পেলে তোমাকে আরো সুন্দর লাগে। চুপ করো তো। ওকে মুখে হাত দিয়ে। এটা দেখেই মিম হেসে ফেললো। হাসলে তোমাকে অনেক কিউট লাগে। হয়েছে হয়েছে, এখন আমি যাই। আর একটু থাকো না, আমি মন ভরে দেখি। বেশি সময় থাকলে আম্মুরা খারাপ ভাববে। দেখার অনেক টাইম আছে। তোমার বজ্জাত ভাইয়ের জন্য কিছু করতে পারি না, ঘুরতে যেতে পারি না। এখন আমার ভাইয়ের দোষ, নিজে তো আসে না। এই কথা বলে মিম নিচে চলে গেল। আমি নিচে এসে দেখলাম আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। কিরে, এত সময় ছাদে কেন? এমনি। আচ্ছা যা রুমে। আর হ্যাঁ, মেয়েটার সাথে ভালো ব্যবহার করিস। জানি বিয়েটা মানিস নাই, কিন্তু ওরা আমাদের অনেক সাহায্য করেছে, তাই কখনো কষ্ট দিস না। কথা দে আমাকে। আচ্ছা মা। মা সেখান থেকে চলে গেল। কি করব, কথা তো দিলাম কোনো কষ্ট দেবো না, কারণ আল্লাহ জানে কথা রাখতে পারবো কি না। ইনশাল্লাহ মায়ের কথা রাখার চেষ্টা করব, কিন্তু তাকে বউ হিসেবে মানবো না। শালা কুত্তার বাচ্চা জন্য এখন থেকে অপেক্ষা করছি, আসার কোনো নামই নেই।
আবার আসুক, আজকে ওর খবর আছে। আমি দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। দরজা মেলে সামনের দিকে যেতেই হঠাৎ একটা মেয়ে আমার দিকে তেড়ে আসলো। মেয়েটার মুখ দেখে তাকে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি যেন কল্পনায় চলে গেছি। যাকে আমি আশেকও নেই সে আমার সামনে, সে আর কেউ না, নৌসিন। নৌসিন দৌড়ে এসে আমার কলার চেপে ধরে থাপড় মারলো। চর কারণে গালে প্রচন্ড ব্যথা করলো। ভাগনা থেকে বেরিয়ে আসলাম, কারণ আমি গালে হাত দিয়ে দাঁড়িয়েছি। কুত্তার বাচ্চা ছোটরো, তুই যে এতটা খারাপ আমি ভাবতেও পারছি না। তুমি এখানে কেন? হ্যাঁ, আমি এখানে কেন? জানোয়ার বিয়ে করে ন্যাকা সাজছ? কি বলো? আমি তোমাকে বিয়ে করব কেন? আমি তো সাগর আঙ্কেলের মেয়েকে বিয়ে করছি। ছোটরো, আমি সাগরের মেয়ে, আমার বাবার টাকা পয়সা দেখে বিয়ে করে নিলি। কুত্তা নাকি আমাকে ভালোবাসে? ভালোবাসা মাই ফুট। আমি তো জানতামও না এটা। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার শিশিরের সাথে বিয়ে হলো না। তোর জন্য সব প্ল্যান ভেস্তে গেল। প্ল্যান মানে? হ্যাঁ, প্ল্যান। আমার হবু বরকে শিশির কিডন্যাপ করছে, পরে পাত্র না পেয়ে শিশিরের সাথে আমার বিয়ে দিবে আব্বু। উপায় না পেয়ে, কিন্তু তোর জন্য সেটা হলো না। নৌসিনের কথা শুনে তো আমি সেই লেভেলের অবাক। শিশিরকে বিয়ে করার জন্য এত কিছু করছে, ভাবতেই অবাক লাগে। তুমি এখন আমার বউ, তাই পরপুরুষের নাম মুখে এনো না। পরপুরুষ কাকে বলছিস? ও আমার ভালোবাসা। আর শোন, আমাকে কখনো স্বামীর অধিকার ফলাতে আসবি না। কেন? তুমি তো আমার বউ। দেখ, বউ বউ করে মাথা খাস না। তুই আমাকে তাড়াতাড়ি ডিভোর্স দিবি। নৌসিন, আমি তোমাকে ভালোবাসি, বোঝার চেষ্টা করো। কুত্তার বাচ্চা, আর একটি শব্দ করলে তোকে মেরে ফেলবো। এখন বিছানায় আসবি না, অন্য কোথাও গিয়ে মর। এই কথাগুলো বলেই নৌসিন বিছানায় শুয়ে পড়লো, আর আমি নিজের মাঝে নেই, একদম পাথর হয়ে গেছি। নৌসিন এই কথাগুলো আমাকে খুব হার্ট করছে। না, তাকে মুক্ত করে দেবো। না না, এটা ভাবলে চলবে না। সে আমার বউ, তাকে আমার করে নিতেই হবে। গালটা অনেক ব্যথা করছে, ঠোঁট হয়তো বা কেটে গেছে। কাপড় থেকে শার্ট বের করে এনে ফ্রেশ হয়ে নিলাম, সোফার উপর শুয়ে পড়লাম। এই হয়তো কপালে লেখা ছিল। আরে কপাল, ভালোবাসা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে, আবার কেউ হাসে। সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে। একজন ভালোবাসা পাওয়ার জন্য অন্যজনকে ভালোবাসে। এখানে ভালোবাসার পাওয়া স্বার্থ। সোফায় শুয়ে আছি, ঘুম আসছে না, কিন্তু বিছানায় খুব আরামে শুয়ে আছে নৌসিন। জানলা দিয়ে এক চিলতে চাঁদের আলো তার মুখে পড়ছে। কত না সুন্দর মায়াবী লাগছে। কিন্তু জেগে গেলে চেনাই জানা কতই না বেস্ট ফ্রেন্ড ছিল, আর এখন আমাকে সহ্যই করতে পারে না। আরে বেস্ট ফ্রেন্ড, কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, ফেসবুকের বেস্টু যখন বউ। যাক, এসব ভেবে লাভ নেই। অনেক কিছু ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ড্রিঙ্কস বারে বসে মদ পান করছে শিশির। এক এক করে গ্লাস খালি করেই যাচ্ছে, আমার নাম নেই। এক হাত দিয়ে ড্রিঙ্কস করছে, অন্য হাত দিয়ে কাউকে ফোন দিচ্ছে। শালি ফোন ধরছে না, একবার শুধু তোকে পাই তাহলে বোঝাবো শিশির কি জিনিস। তার সাথে ওই শালা মাহিনকেও। শালার জন্য আমার সব প্ল্যান বেস্তে গেল। নৌসিনকে যেভাবে হোক আমার কাছে নিয়ে আসতে হবে, যে কোনো মূল্যে। সকালে ঘুমিয়েছিলাম, তখন মুখে পানি পড়ার জন্য ঘুম ভেঙে গেল। এমনিতে অনেক রাতে ঘুমিয়েছি, আবার সোফায় এখন আবার মুখে পানি। সবকিছু নিয়ে বিরক্ত হয়ে চোখ খুলে মাথা তুলে তাকালাম। আশেপাশে কাউকে দেখছি না, আবার পানি পড়লো। এবার আয়নার সামনে তাকে দেখি একটা পরি দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমার ঘোর লেগে যাচ্ছে। শোয়া থেকে উঠে দাঁড়ালাম, আস্তে আস্তে হেঁটে নৌসিনের কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম, চুলে মুখ গুজে দিলাম। তুমি সাথে সাথে আমাকে নৌসিন ঝটকে মেরে সরিয়ে দিয়ে পরপর 4টা থাপ্পড় মারলো। কুত্তার বাচ্চা, আমি তো ভেবেছিলাম তুই ছোট লোক, কিন্তু এখন দেখছি তোর মন মানসিকতা পশুর থেকেও খারাপ। পশুর মতো একটা মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ছিস, তো লজ্জা করে না? আসলে তোমাকে এইভাবে দেখে নিজেকে সামলাতে পারিনি, সরি। সরি মাই ফুট, তুই একটা হয় না। আমি আর সহ্য করতে পারলাম না, দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। কেন কেন নৌসুইন আমার সাথে এমন করছে? আমি কি তাকে খুবই জ্বালাতন করি? আসতে পারি ভাবি? আরে মেয়েমা, আসো। গুড মর্নিং ভাবি। গুড মর্নিং ননদজি। এই নাও, তোমার ফোন চার্জে ছিল না, সারা রাত চার্জে ছিল, এখন তোমাকে দিয়ে গেলাম। ধন্যবাদ তোমাকে। এতে ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। আপনি ভাইকে নিয়ে তাড়াতাড়ি নিচে আসুন, সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তুমি যাও, তোমার ভাই ওয়াশরুম থেকে বের হলে যাচ্ছি। ওকে ভাবি। মিম চলে গেল। নৌসিন নিজের ফোন পেয়ে তাড়াতাড়ি ফোন পাওয়ার অন করলো। এত সময় বন্ধ ছিল। ফোন অন করার সাথে সাথেই নোটিফিকেশন এসে ভরে গেল। সবগুলো শিশিরের নাম্বার থেকে, হয়তো তাকে সারা রাত ফোন করছে। ফোনে না পেয়ে অনেক মেসেজ করছে।
ইস, আমার পাগলটা কত মিস করেছে আমাকে, কত মেসেজ কল করছে। না, এখনই ফোন করব। যেই ভাবা সেই কাজ। নৌসিন শিশিরকে ফোন করলো, কিন্তু ফোন প্রত্যেকবার বন্ধ বলছে, তাই নৌসিন আর ফোন দিল না। হয়তো সারা রাত জেগে আমার জন্য চিন্তা করছে, তাই এখন ঘুমিয়ে আছে। থাক, পরে ফোন করব। এদিকে আমার ওয়াশরুমে আসার আধা ঘন্টা হয়ে চললো, কিন্তু বের হবার কোনো নাম নেই। আসলে ফ্রেশ হতে এসে ভাবলাম গোসল করে নেই, তাই আর কি। এদিকে নৌসিন বিরক্ত হয়ে যাচ্ছে, তাই আর কত সময় থাকবি ছোট লোক? সারাদিন কি এভাবে বসে কাটাবি? জি না, এখনই বের হচ্ছি। তাড়াতাড়ি বের হ, আমার ক্ষুধা লাগছে। মিম এসে আমাদের ডেকে গেছে। নৌসিনের কথায় উত্তর না দিয়ে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। নৌসিনের দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম সে কেন এমন করে তাকিয়ে আছে। ও আসলে ড্রেস নিয়ে যেতে মনে ছিল না, সে টাওয়াল পেঁচানো। তোর কি লজ্জা বলতে কিছুই নেই? লজ্জা নারীদের জন্য, আমার না। যা তাড়াতাড়ি ড্রেস পরে নে, শালা কুত্তা। তাই বলে ব্যালকনিতে চলে গেল। আমি মুচকে হাসলাম, কভার থেকে ড্রেস বের করে নিলাম। ব্যালকনিতে নৌসিনকে ডাকতে গিয়ে আমি থেমে গেলাম। সেই কারোর সাথে যেন ফিস ফিস করে কথা বলছে। আর একটু কাছে গিয়ে শুনলাম, তোমাকে একটু পর ফোন করছি, এখন নাস্তা করতে যাব। ওকে বেবি। বুঝে গেলাম কে ফোন দিয়েছিল। আমি ঘুরে এসে বিছানায় বসে পড়লাম। কিছু সময় পর নৌসিন আসলো। কার সাথে কথা বলতেছিলে যেন? সেটা তোকে বলতে বাধ্য না, তাড়াতাড়ি নিচে চল। আমি আর কথা বাড়ালাম না। নৌসিন আর আমি ঘর থেকে বেরিয়ে নিচে গেলাম। আমাদের দুজনকে একসাথে দেখে মা বাবা অনেক খুশি, মুখ দেখেই বোঝা যাচ্ছে। বা তোদের দুজনকে খুব মানিয়েছে। সারা জীবন একসাথে থাকিস, মেয়েটাকে কষ্ট দিস না। আমি আর চোখে নৌসিনের দিকে তাকালাম। তারপর চেন টেনে বসে বললাম, 2 মাস থাকবে কিনা সন্দেহ, আর সারা জীবন। নৌসিন, তুমি বসো। না মা, আমি আপনার সাথে খেয়ে নিব। আরে বসো তুমি, নতুন বউ, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি আপনাকে সাহায্য করি। নৌসিন মা, বসে পর। নৌসিন আর কথা না বাড়িয়ে চেয়ার টেনে বসে পড়লো। কি সুন্দর নাটক, এগুলো মেয়েরাও পারে। নৌসিন তাড়াতাড়ি কিছু খেয়ে সবাইকে বলে নিজের রুমে চলে গেল। সবাই ভাবছে হয়তো নতুন বউ, তাই খেতে লজ্জা করলো। না, আমি জানি সে কেন অল্প খেলো। আমি খাবার খাচ্ছি, কিন্তু খুব আস্তে, কারণ নৌসিনের থাপড়ের কারণে ঠোঁট কেটে গেছে। কোনো রকম কিছু খেয়ে উঠতে যাব, তখনই কিরে ভাইয়া, আর খেললি না কেন? এমনি খেতে ইচ্ছে করছে না। বউ চলে গেছে তাই? আচ্ছা, তোর গাল লাল হয়ে আছে কেন? তুই বুঝবি না, মশা মারতে গিয়ে। ঠোঁটের কোনা মশা মারতে গিয়ে কাটছে, আগে জানতাম না। চুপ কর প্লিজ। মা বাবা চলে গেছে এখান থেকে? তাকে দেখলাম সত্যি নেই তারা। বুঝি বুঝি, ভাবি একটু বেশি আদর করছে। বেশি পেকে গেছিস না, মারব এক চর। তোমরা চিহ্ন রাখবে আর আমি বললেই দোষ? আচ্ছা নাফিস করে। তোমার বন্ধু রাতি হলে চলে গেছে, থাকতে বললাম কিন্তু থাকলো না। রে, এই জন্য কি তোর মন খারাপ? ধুর, মন খারাপ হতে যাবে কেন শুনি? মিম দ্রুত সেখান থেকে চলে গেল নিজের রুমে। আমি শুধু মুচকি হাসলাম। কি আর করা, শালা নাফিস চলে গেছে, নইলে আন্ডা দিতাম। তাই নিজের রুমে চলে গেলাম। রুমে এসে দেখলাম নৌসিন নেই। তাই ব্যালকনিতে দেখলাম সেখানেও নেই, ওয়াশরুমেও নেই। তাই ভাবলাম হয়তো ছাদে গেছে, গিয়ে দেখে আসি। সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, ছাদে প্রবেশ করব, তখন নৌসিনের কথাগুলো আমার কানে আসলো। নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না, আর শুনতে পেলাম না। সাথে সাথে নিচে চলে আসলাম। নৌসিন এতটা নিচে নামবে ভাবতেও পারেনি। আমি নৌসিনের কথাগুলো শুনে বাসা থেকে বেরিয়ে গেলাম। কিছুই ভালো লাগছে না, তাই নাফিসকে ফোন দিলাম। নাফিস, কই তুই? বাসায় কেন? এই ব্রিজের কাছে চলে আয়, কথা আছে। ওকে। আমি হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে চলে আসলাম। কিছুই সময়ের মাঝে নাফিসও চলে আসলো। কিরে, নতুন বউ রেখে এখানে কি করছিস? আমার কার সাথে বিয়ে হয়েছে জানিস? আসলে ভাবিকে এখনো দেখা হয়নি। তোর ভাবি? সেটা নৌসিন। কি বলিস? ওইটাই নৌসিন। তাহলে তো তোর ভালো হয়েছে। না রে, সেটা তো কাল হয়ে দাঁড়াবে। কি হয়েছে বলতো? তারপর আমি নাফিসকে কাল রাত থেকে সবকিছু বললাম, শুধু কিছু সময় আগের কথা বাদে। আমি ভাবতেও পারছি না নৌসিন এমন কিভাবে তোর বেস্ট ফ্রেন্ড হলো। বড় লোকের ব্যাপার, বুঝিস তো। আচ্ছা, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। কিছু বলার নেই। কিছু সময় সেখানে থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম সবাই, মানে মা বাবা মিম বসে আছে।
আর তাদের পাশে নিশ্চুপ হয়ে মাথা নিচু করে নৌসিন বসে আছে। কি হয়েছে কিছুই বুঝলাম না। আমি তাদের কাছে যেতেই আব্বু এসে আমাকে থাপ্পড় মারলো। কি হলো আব্বু, তুমি আমাকে মারলে কেন? এই থাপ্পড়গুলো অনেক আগেই মারা উচিত ছিল। আমি এই করছেটা কি? কি করিস না, নতুন বউকে ডিভোর্স দেওয়ার কথা কেন বলছিস? মা আমি আর কিছু শুনতে চাই না। মেয়েটি তোকে কতটা ভালোবাসে আর তুই কিনা তাকে ডিভোর্স দিবি? আর যেন এইসব কথা না শুনি। নৌসিনের দিকে তাকিয়ে দেখলাম ওর মুখে শয়তানি হাসি। মিম বিশ্বাস কর আমি কিছুই বলি নাই। থাক, বলতে হবে না। কিভাবে পারলি এটা? ভাবি এই কথা শুনে তখন থেকেই কান্না করছে আর বলেছে তোকে সে কত ভালোবাসে, আর তুই কি না। এই কথাগুলো বলে মিমো আমার সামনে থেকে চলে গেল। বুঝলাম না এটুকু সময়ের মাঝে সবাইকে দারুণ গল্প শুনিয়ে দিয়েছে আর সেটা সবাই বিশ্বাস করে নিয়েছে। আমি নৌসিনের দিকে তাকিয়ে নিজের রুমে চলে আসলাম। কিছু ভালো লাগছে না। নৌসিন আমাকে আমার পরিবার থেকে আলাদা করার চেষ্টা করছে। কিছু সময় পর নৌসিন রুমে আসলো, মুখে বিজয়ের হাসি লেগে আছে। কেমন দিলাম ছোট লোক? নৌসিন কেন এমন করছো? এক সময় না তুমি আমার বেস্টু ছিলে? সেটাই আমার বড় ভুল। আচ্ছা ঠিক আছে মানলাম, তাই বলে তুমি আমাকে পরিবারের সবার চোখে খারাপ করছো কেন? তাহলে শোন, তোর পরিবারের সবাই ভালো আর বোকা। তোর থেকে তো আমি ডিভোর্স নিয়ে ছাড়বো, কিন্তু আমি যদি নিই তাহলে বাবা আমাকে বাসায় যেতে দিবে না, আর শিশিরকেও বিয়ে করতে পারবো না। আর একটি কারণে তোকে শাস্তি দিচ্ছি, শুধু তোর জন্য আমি শিশিরকে পেলাম না। এত কিছু কেন করছো? আমি তোমাকে ভালোবাসি। তোর মতো ছোট লোককে আমি ভালোবাসতে যাব কেন? তোর থেকে হাজার গুণ ভালো শিশির। বুঝলাম নৌসিনের সাথে তর্ক করে পারবো না। নৌসিন ব্যালকনিতে চলে গেল। কিছু সময় পর কার সাথে কথা বলার শব্দ শুনতে পেলাম, তাই আমি কিছুটা এগিয়ে গেলাম। হ্যালো জান, তোমার মতো সব করেছি, মাহিমকে সবাই ভুল বুঝছে। আচ্ছা ঠিক আছে, পরের প্ল্যানও হয়ে যাবে। ওকে জান, ভার্সিটিতে দেখা হবে। তারপর ফোনটা কেটে দিল। আমি আবার বিছানায় চলে গেলাম। তার মানে এই সব কিছু শিশিরের সাথে প্ল্যান করে করছে। সন্ধ্যা বিকেলে একটু বাইরে গিয়েছিলাম কাজে। রাস্তায় ফুচকা দেখে নৌসিনের জন্য নিয়ে নিলাম, সাথে কিছু বেলি ফুলের মালা। এটা নৌসিন খুব পছন্দ করে। বাসায় প্রবেশ করে কাউকে দেখলাম না, হয়তো সবাই নিজেদের রুমে। আমি নিজের রুমে গিয়ে দেখলাম নৌসিন শিশিরের সাথে কথা বলছে। এটা দেখে আমার মন খারাপ হয়ে গেল। ফুচকা আর বেলি ফুলের মালা টেবিলের উপর রেখে ফ্রেশ হতে চলে আসলাম। আচ্ছা জান, তাহলে ভার্সিটিতেই দেখা হচ্ছে। ওকে যান। নৌসেন ফোন রেখে দিল। টেবিলের দিকে খেয়াল করে দেখলো ফুচকার মালা রাখা। এটা দেখে তো চরম খুশি। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম নৌসেন ফুচকার দিকে তাকিয়ে আছে। ওগুলো তোমার জন্য। আমার কথা শুনে নৌসিন দৌড়ে টেবিলের কাছে গেল। এটা দেখে আমি মনে মনে অনেক খুশি হলাম যে নৌসিন আমার আনার জিনিস নেবে, কিন্তু না, সেগুলো নিয়ে ফুচকা জানলা দিয়ে ফেলে দিল আর মালা পায়ের তলে পিষে আমার মুখের উপর ছুঁড়ে মারলো। এটা কি করলে তুমি? এগুলো তোমার পছন্দ ছিল। তুই ভাবলি কি করে তোর আনা কিছু আমি নিব? ছোট লোক, তাই বলে খাবার জিনিস ছুঁড়ে মারবে? আমাকে ইমপ্রেস করার চেষ্টা। আর কোনো দিন যদি দেখি তাহলে তোর একদিন কি আমার একদিন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি করব, ভালোবাসার মানুষ, তাই কিছু বলতেও পারছি না। রাতে খাবার খেয়ে এসে আগে রাতের মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুমিয়েছিলাম, তখন নৌসিন আমাকে ডাকলো। এই ছোট লোক, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়। আরে শরত ঘুমাতে দাও। দাঁড়া, উঠবি না তো? চলে গেল। যাক বাঁচলাম, কিন্তু আমার ধারণা ভুল। কিছু সময় পর বালতি করে পানি নিয়ে এসে আমার মুখের উপর ছুঁড়ে মারলো। আমি ধরপড় করে উঠে পড়লাম। এটা কি করলে তুমি? কি করেছিস সেটা ভালো করে দেখতে পাচ্ছিস? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। ধুর, ভালো লাগে না। সবাই নাস্তার টেবিলে বসে আছি। আহিম, বৌমাকে নিয়ে আজ তার মায়ের বাসায় যাবি? পারবো না, সে একলাই যাক। এটাই নিয়ম, তাই তোমার যেতে হবে। আমার ভার্সিটি ক্লাস আছে, গুরুত্বপূর্ণ। দেখছেন মা, আপনার ছেলে আমাকে একটুও ভালোবাসে না। আমার থেকে তার ক্লাস বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। মাহিম, আগে তো অনেক মিস দিয়েছিস, এই কয়েকদিন দিলে তেমন কিছু হবে না। ঠিক আছে, তাহলে আমি দিয়ে চলে আসবো। না, তুই থাকবি। আর কার একসাথে বাসায় আসবি? নৌসিনের বাবার সাথে কথা হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম নৌসিনের বাসায় যাওয়ার জন্য। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে। একটা অটো রিক্সাতে করে নৌসিনের বাসার সামনে চলে আসলাম।
নতুন বর, তাই কিছু তো নিতেই হবে। তাই কিছু নিয়েছি, নাম বলবো না আপনাদের। ভাড়া মিটিয়ে দিয়ে আমি আর নৌসিন তাদের বাসায় চলে আসলাম। নৌসিন কলিং বেল বাজানোর কিছু সময় পর তাদের কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। আমি আর নৌসিন দুজনেই ভেতরে প্রবেশ করলাম। কাজের মেয়ের হাতে নিয়ে আসার জিনিসগুলো দিয়ে দিলাম। মা বাবা, নৌসিনের ডাক শুনে সাহস সাহেব আর সাইরার নিচে চলে আসলো। সাথে সাথে নৌসিন গিয়ে তাদের জড়িত হইলো। কেমন আছো মা বাবা? আমরা ভালো আছি, তুই? আমিও ভালো আছি। নৌসিনকে ছেড়ে দিয়ে আমার কাছে আসলো, তাই আমি তাদের সালাম করলাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা? ভালো। তারপর তাদের সাথে টুকটাক কথা বললাম। এরই মাঝে নৌসিন নিজের রুমে চলে গেছে। রুবি, মাহিমকে নওশিনের রুমে দিয়াই, পাগলি মেয়ে জামাইকে না নিয়ে চলে গেছে। তাদের কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। আসেন ভাইজান। আমি কাজের মেয়েদের সাথে সাথে যেতে লাগলাম। কিছু সময় পর আমি একটা রুম দেখে দিয়ে সে চলে গেল। রুমের ভেতর গিয়ে দেখলাম নৌসিন শাওয়ার নিয়ে একটা গোলাপি কালারের 3 পিস পরেছে। দেখতে অনেকটাই সুন্দর লাগছে। ছোট লোক, হাঁ করে তাকিয়ে না থেকে ফ্রেশ হ। তোর তো এমনিতেই নজর খারাপ। আমি নৌসিনকে কিছু বললাম না, নিজের ব্যাগ থেকে জামা বের করে ফ্রেশ হতে চলে গেলাম। বিকেলে জামাই ধরে যে এত এত রকমের খাবার খাওয়ানো হয়, নৌসিনের বাসায় না আসলে জানতেই পারতাম না। দুপুরে খাবার খাওয়ার সময় নৌসিনের মা আমাকে সব রকমের আইটেম খেতে দিয়েছে, সাথে নৌসিনও ছিল। আমার তো খেয়ে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা ছিল। পরে কোনো রকম কথা বলে কাটিয়েছি। একটা জিনিস লক্ষ্য করলাম, নৌসিন তার মা বাবার সামনে এত সুন্দর অভিনয় করলো যে মনেই হবে না আমাদের মাঝে ঝামেলা আছে। নৌসিনের রুমে বসেছিলাম বিকেলে। নৌসিন খুব সুন্দর করে সাজছে, কিন্তু কেন যে সাজছে বুঝতে পারছি না। একবার ভাবছি জিজ্ঞেস করব, আবার ভাবছি যদি রাগ করবে। বউ বলে কথা, জিজ্ঞেস তো করতে হবে। নৌসিন, তুমি কোথাও যাচ্ছ নাকি? সেটা তোকে বলতে বাধ্য নই। আমি তোমার হাজবেন্ড। তোকে কখনো হাজবেন্ড মানি না। তুই হয়তো ভুলে গেছিস। খুব তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিবি। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোর মতো ছোট লোকের সাথে আমি থাকতে পারবো না। আর হ্যাঁ, মা জিজ্ঞেস করলে বলবি আমি তোর অনুমতি নিয়েছি। নৌসিন চলে গেল। কথা না বলেই আমার খুব কষ্ট হয়, কাউকে বোঝাতে পারে না। একা একা বোরিং লাগছে, তাই ফেসবুকে প্রবেশ করলাম। অনেকদিন গল্প দেওয়া হয় না, আসলে একটা গল্প শেষ করে আরেকটা লিখতে দেরি হয়। তাই আজকাল মন মানসিকতা ভালো নেই, তাই কিছুটা গল্প লিখে সবার মেসেজের রিপ্লাই দিতে লাগলাম। কি রে, সেজেগুজে কোথায় যাচ্ছিস? বান্ধবীর সাথে দেখা করতে। জামাইকে সাথে নিয়ে যা। ওর বলে মাথা ব্যথা করছে, তাই আমাকে একলাই যেতে বললো। অনুমতি নিয়েছিস? এখন সেই তো সব। হ্যাঁ মা। আচ্ছা, সন্ধ্যার আগে চলে আসিস। আচ্ছা মা। নৌসিন বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে কিছুটা দূরে হেঁটে গেল। কিছু সময় পর তার সামনে শিশির আসলো। সরি জান, অপেক্ষা করানোর জন্য। তোমায় ভালোবাসি আমি। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি। এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। আচ্ছা, তাড়াতাড়ি বাইকে উঠো, কেউ দেখার আগে। নৌসিন বাইকে ওঠার সাথে সাথেই শিশির সেখান থেকে চলে গেল। নৌসিন আর শিশির বসে আছে রেস্টুরেন্টের একটা টেবিলে, দুজন সামনাসামনি। শিশির নৌসিনের হাত ধরে আছে। বেবি, কি কি খাবে অর্ডার করো। তুমি করো, আজ তুমি যেটা অর্ডার করবে সেটাই খাবো। আচ্ছা বেবি। শিশির একজন ওয়েটারকে ডেকে কিছু খাবারের নাম বললো, যেগুলো রেস্টুরেন্টের হাই লেভেলের খাবার। আচ্ছা জান, তুমি ওই মাহিনকে কবে ডিভোর্স দিবে? ওই শালা ডিভোর্স দিতে রাজি হচ্ছে না। কত রকমের অত্যাচার অপমান করলাম, তবুও কাজে দিচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, তোমাকে একটা প্ল্যান দিই, এটা কাজে দেয় নাকি দেখো। বলো। কাল পরশু বাসটিতে আসলে, আচ্ছা বাবু। এখন খাবার এসেছে খেয়ে নাও, তারপর বাইকে একটু ঘুরবো। তারপর দুজন খাবার খেতে লাগলো। কখনো একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। মারিয়া, ওইটা নওশিনের মতো লাগছে না? আমিও সেটাই মনে হচ্ছে। চল একটু এগিয়ে গিয়ে দেখি। চল। সত্যি এটা নওশিন, আর সাথে ওর সেই প্রেমিক শিশির, মানে যার সাথে বিয়ে হয়েছে। দেখ, আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করেনি। আগে তো এমন ছিল না। সব ওই বাটপারের দোষ। এর জন্য মাহিম কষ্ট পাচ্ছে। ওয়েট, মাহিমকে ফোন দিচ্ছি। আমি ফেসবুক ঘুরে দেখতেছিলাম, তখন মারিয়ে ফোন দিল। হ্যালো মারিয়ে, কেমন আছিস? সেটা তোর জানা লাগবে না। এতদিন খোঁজ নিয়েছিস কখনো?
আচ্ছা সরি রে, মাফ করে দে। মাফ করতে পারি, কিন্তু আগের মতো আবার ভার্সিটি আসবি। আচ্ছা। আচ্ছা শোন, তোকে যে কারণে ফোন দিয়েছি, তুই যার জন্য কষ্ট পাচ্ছিস, সে তো দিব্যি তার হাজবেন্ডকে নিয়ে খুশি আছে। কার কথা বলছিস? কার আবার? নৌসিন তার শিশিরের সাথে ঘনিষ্ঠভাবে বসে রেস্টুরেন্টে খাবার খাচ্ছে। এই কথা আমার বুকে তীরের মতো লাগলো। নিজেকে অনেক কষ্টে ঠিক রাখলাম। আচ্ছা পিক তুলে দে। আচ্ছা তুই অপেক্ষা কর, দিচ্ছি। মারিয়া ফোন করার কিছু সময় পর একটা পিক আসলো মেসেঞ্জারে। সেটা দেখে চোখ দিয়ে পানি বের হলো। তার এত অবহেলার পরও তাকে আমি এত ভালোবাসি, তুমি সে বুঝতেই পারে না। আল্লাহ, ভালোবাসা মানুষের কাছ থেকে কত কষ্ট সহ্য করবো। সন্ধ্যায় অনেক সময় পর রাত 8টার সময় নৌসিন বাসায় আসলো। নিজের রুমে আসতে যাবে তখন তাকে তার মা পিছন থেকে ডাকলো। নওশিন, এটা কেমন ব্যবহার? কি করেছি আমি? কি করনি বলো? জামাই বাড়িতে আছে আর তুমি এত রাতে বান্ধবীদের সাথে ঘুরে বাসায় আসছো। সে বাসায় আছে, কিছু চেনে না, তুমি তাকে ঘুরিয়ে দেখাবে না তুমি বাসায় নেই? মা, ওদের ট্রিট দিতে হলো, তাই একটু লেট হলো। আর তোমার জামাইকে আমি ফোন করে আগেই বলেছি। আচ্ছা রুমে যাও, ছেলেটি একলা আছে। নৌসিন নিজের রুমে চলে গেল। নৌসিন নিজের মতো এসে কাজ করতে লাগলো। ফ্রেশ হয়ে আসলো, কিন্তু কথা বললো না। আমিও চুপচাপ তার কাজ করে দেখে যাচ্ছি। এই যে ছোট লোক, এমন না তাকিয়ে থেকে নিচে চল, খাবার খাবি। এমন করে বলছো যেন আমি ফকির। তুই ফকিরের থেকেও নগণ্য। রাতে খাওয়া দাওয়া করে রুমে সোফায় বসে আছি, কিছু করার নেই, এটাই আমার শোবার জায়গা বিয়ের পর থেকে। আচ্ছা নৌসিন, তুমি কোথায় গিয়েছিলে? বান্ধবীদের সাথে। তাই নাকি? তাহলে এটা কি? মারিয়ার দেওয়া পিক দেখে বললাম। নৌসিন এটা দেখে চুপচাপ আমার কাছে এসে কষে একটা চর মারলো। আমি ভেবেছিলাম সে আমার কাছে এসে কিছু বলবে, কিন্তু তার আগে চর মারবে ভাবিনি। জানোয়ারের বাচ্চা, তুই আমাকে ফলো করছিস? তোর সাহস হলো কি করে? ভালোবাসি তোমাকে, আর তোমাকে আমি ফলো করতেই পারি। তোর মুখে ভালোবাসি শুনতে চাই না, আমি শুধু শিশিরের মুখে ভালোবাসার কথা শুনতে চাই। আজ নৌসিন আমাকে খুব জোরে মেরেছে, যার জন্য চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। মারের থেকে কথায় বেশি কষ্ট পেয়েছি। আমার সামনে আর একা কান্না করবি না, যত সব। আমি কি তোমাকে ভালোবেসে খুব ভুল করেছি? অনেক বড় ভুল, তার মাসুল দিতে হবে। তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিবি, নইলে তোর কপালে শনি আছে। তুমি না আমার বেস্ট ফ্রেন্ড ছিলে, তোমার কি কোনো মায়া হচ্ছে না? সেই জন্যই তুই ঠিক আছিস, না হলে দেখতিস নওশিন কি চিনিস। একদিন খুব কাঁদবে আমাকে পাওয়ার জন্য, কিন্তু সেদিন আর পাবে না। আফসোস করবে, ভালোবাসে খুঁজবে পাবে না, কাছে পেতে চাইবে বাট পাবে না। তোর লেকচার তোর কাছেই রাখ, তেমন কিছুই হবে না। ভালোবাসার জন্য শিশির আছে, তোকে আমার প্রয়োজন নেই। সেটা সঠিক সময় বলে দেবে কার কাকে প্রয়োজন, বুঝবে যেদিন, বুঝবে সেদিন। কিন্তু আমি নামক মাহিনকে পাবে না। কথাগুলো আমি খুব কষ্টে বললাম, অনেক কান্না পাচ্ছে, তাই ব্যালকনিতে চলে আসলাম। নীরবে চোখের পানি ফেলছি, একসময় সেখানেই ঘুমিয়ে পড়লাম। আচ্ছা, আমি কি মাইমের সাথে খুব অন্যায় করছি? সে তো সত্যি আমাকে বেস্ট ফ্রেন্ড ছিল। ধূর চাই, ওর প্রতি মায়া দেখিয়ে আমার লাভ কি? এটা ওর প্রাপ্য। আজ 3 দিন হয়ে গেল নৌসিনের বাসায় থেকে নিজের বাসায় আসা। এই কয়দিন নৌসিনের সাথে তেমন কথা বলি নাই, হয়তো সে ভাবছে আপদ কথা বলে না, ভালো হয়েছে। রাতে খাবার টেবিলে বসে সবাই খাবার খাইতেছিলাম। বাবা, বলছিলাম কি, অনেক দিন তো হলো পড়াশোনা অফ গেছে, কাল থেকে কি ক্লাসে যেতে পারি? হ্যাঁ মা, যেতে পারো, অনেক দিন বন্ধ দিলে। 3জন কাল থেকে কলেজে যাবি। ঠিক আছে মা। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আমি রুমে না গিয়ে সাথে চলে আসলাম। হ্যালো এমকে। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো, তুমি? ভালো তো স্যার, এতদিন পর আমার কথা মনে পড়লো যে স্যার? অনেক ব্যস্ত থাকি। তো কোনো জরুরি দরকারে ফোন দিলেন নাকি স্যার? হ্যাঁ, এই কলেজে বড় মাপের একজন ড্রাগ ডিলার আছে, তাকে ধরা অসম্ভব। ছদ্মবেশী থাকতে পছন্দ করে। ওপর মহল থেকে অনেককেই এই কেস দেওয়া হয়েছে, কিন্তু কেউ পারেনি। তাই আমরা এই কেসটা নিয়েছি তোমার জন্য। আমার বিশ্বাস তুমিই পারবে। ঠিক আছে স্যার, কেসের সব ডিটেলস পাঠিয়ে দিন, আমি দেখে নেব। ঠিক আছে, তোমার সাথে আরো কয়েকজন থাকবে, তারা খুব ইন্টেলিজেন্ট। স্যার আমি আর এনএস তো দেখে নিতাম। আমি জানি, কিন্তু তোমাদের মতো 2 অফিসারকে আমি রিস্ক নিতে দিতে পারি না। স্যার এর থেকে বড় কেস হ্যান্ডেল করছি।
জানি, আচ্ছা তাদের সাথে পরিচিত হয়ে নিও। আমি তাদের পিক মোবাইল করে দিচ্ছি, যদি তারা তোমাকে চিনে নিবে। স্যার আপনি তো জানেন আমি লুকিয়ে কাজ করতে পছন্দ করি, কিন্তু আপনি তো আমার ছবি দিয়ে দিয়েছেন। আরে সমস্যা নেই, তোমার সাথে যারা কাজ করবে তারা তোমার ফিউচার টিম মেম্বার, অনেক বিশ্বস্ত। ওকে স্যার, কয়জন মোট? 3 জন মেয়ে আর 2 জন ছেলে। ওকে স্যার। অনেক সময় ছাদে থেকে নিজের রুমে চলে আসলাম, ভেবেছিলাম নৌসিন ঘুমিয়ে যাবে, কিন্তু না, সে তার জানের সাথে কথা বলায় ব্যস্ত। আমি কিছু না বলে নিজের মতো ঘুমিয়ে পড়লাম। তোকে আমি ছাড়বো না মাহিম। তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। তোর মৃত্যু আমার হাতেই হবে। প্লিজ আমাকে মেরো না। আজ তোকে এই ছুরি দিয়ে মেরে দিব, তারপর শিশিরকে নিয়ে সুখে সংসার করব। আস্তে আস্তে নৌসিন আমার কাছে এগিয়ে আসলো। যখনই পেটে ছুরি মারবে আমি চিৎকার করে উঠলাম, না। ঘুম থেকে চিৎকার করে উঠে পড়লাম। যাক, এত সময় তাহলে স্বপ্ন দেখলাম। আমি কি স্বপ্ন দেখলাম এটা দেখার মানে ভয় আমার শরীর থেমে গেছে। তাড়াতাড়ি উঠে গিয়ে টেবিল থেকে পানি নিয়ে খেয়ে নিলাম। পিছন ঘুরে দেখি নৌসিন ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিরে, তোর জন্য কি একটু শান্তিতে কথা বলতে পারবো না? এত রাতে চিৎকার দিচ্ছিস কেন? মরতে পারিস না? নৌসিন কথাগুলো বলে বিরক্ত হয়ে আবার ব্যালকনিতে চলে গেল। নৌসিনের কথা শুনে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এত কষ্ট কিভাবে সহ্য করব? হয়তো সে ঠিকই বলেছে, মরলেই ভালো হয় তার জন্য। সে এত রাত জেগে কথা বলছে। সকালে খাওয়া দাওয়া করে ভার্সিটির জন্য রেডি হয়ে বাস থেকে বেরিয়ে যাবো, মানে বাবার পেছন থেকে ডেকে উঠলো, ভার্সিটিতে বাবা। নৌসিন আর মিমকে তোর সাথে নিয়ে যা। বাবা ওরা একলাই যেতে পারবে। বাবা, আমরা গেলে তো সে মেয়েদের হাত ধরে ঘুরে বেড়াতে পারবে না। এসব কি বলছো নৌসিন? ঠিকই তো বলছি। আর যেটা শুনলাম সেটা যেন আর না শুনি। বাবা নৌসিন মিথ্যা বলছে। সে কেন মিথ্যা বলবে? আমি বাইরে দাঁড়াচ্ছি, তোরা আসো। আজ থেকে তোর দিন শুরু মিস্টার মাহিম। শয়তানি হাসি। আমি বাইরে এসে বাইকের উপর বসে দূরের জন্য অপেক্ষা করছি আর ভাবছি নৌসিনের মাথায় কি চলছে। আমাকে কেন পরিবারের কাছে খারাপ বানাতে চায়, কিছুই মাথায় আসছে না। ভাইয়া, কত সময় দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ, তাড়াতাড়ি চল, কখন থেকে দাঁড়িয়ে আছি। দেখো কোন মেয়ের কথা ভাবছে। আমার ভাই মোটেও এমন নয়। সেটা সময় বলে দিবে। আচ্ছা ভাবি, বাইকে ওঠো। তুমি আগে ওঠো। কি যে বলেন ভাবি, আপনি উঠে পড়েন। আমি কি চলে যাব? নৌসিন দেখলো তর্ক করে লাভ নেই, তাই আগে উঠে পড়লো। আমি মুচকি হেসে সে উঠে পড়লো। বাইক স্টার্ট দিয়ে চলাচল শুরু করলাম। মাঝে মাঝে ব্রেক করার জন্য নৌসিন আমার গায়ের উপর পড়ছে কিছুটা। সামনে আয়না তাকে দেখলাম নৌসিন রেগে লাল হয়ে গেছে। আল্লাহ জানে আমার কপালে কি শনিয়েছে। কলেজ গেটে এসে মিমকে নামিয়ে দিলাম, সে চলে গেল। কি হলো, তুমি নামো, বাইক পার্কিং করে আসি। তোমার সাথে আমি যাব। কি আর করা, এই 15 দিনেই বুঝে গেছি বেশি করে যে নৌসিন কেমন, আগের মতো আর নেই। বাইক পার্কিং করে নৌসিনের কাছে আসার সাথে সাথেই চর পড়লো আমার গালে। এখন আবার কি দোষ করলাম? কি করিসটি ছোট লোকের বাচ্চা? মেয়ে দেখলেই টাচ করতে ইচ্ছে করে। তোকে ব্রেক করতে কে বলেছে? ব্রেক না করলে তো বেঁধে যেতাম। আমি ঠিকই বুঝতে পারি তুই আমাকে ছোঁয়ার জন্য ব্রেক করছিস। ক্যারেক্টারলেস। নৌসিন চলে গেল। আমি গিয়ে সেই বকুল তলায় বসে পড়লাম। এখনো কেউ আসেনি। নৌসিনের কথাগুলো আমাকে অনেক হার্ট করে, আমাকে অনেক কথা শোনায়। কিছুই করার নেই। কিছু বলে আব্বু চাকরি নিয়ে নেওয়ার ভয় দেখায়। এইসব ভাবতে ভাবতেই চোখে পানি টলমল করতে লাগলো। হ্যালো এনএস, আমি তোকে কিছু পিক দিচ্ছি, এদের সবাইকে খোঁজ রাখ। আর সামনে পড়লেই যেন বন্ধুর মতো আচরণ করে, কেউ যেন সন্দেহ না করে। ঠিক আছে স্যার। কিরে মাহিম, তোর চোখে পানি কেন? আরে না, বাইক নিয়ে আসতে গিয়ে ধুলা পড়েছিল, তাই। সেটা বড় কিছু না। যাক, অনেক দিন পর ভার্সিটি আসলি। কিছু সময় গল্প করার পর দেখলাম বৃষ্টি, মারিয়া আর তার সাথে দুটো নতুন মেয়ে আসছে। তাদেরকে আমি কখনো দেখি নাই। কিরে, কেমন আছিস? ভালো, তোরা? ভালো। আজ অনেক দিন পর আসলি। এরা দুজনকে? আমার মামাতো বোন সানজিদা আর একটা ওর বন্ধু ছাড়া আমাদের এখানে থেকে পড়াশোনা করবে, আমাদের ক্লাসে পড়ে। কি হলো, তোমরা 2 জন ও বসো। যেহেতু একই ক্লাসে পড়ি তাই আমরা সবাই বন্ধু। তারা দুজন না বসে আমার দিকে তাকিয়ে আছে। আরে বসো, আমরা তো বন্ধু, তাই বসলে কোনো সমস্যা নেই। তারা দুজন আমার দিকে কিছু সময় তাকিয়ে বসে পড়লো। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি স্যার। আরে তোমাদের সাথে তো ভালো করে পরিচয় হলো না।
আমাদের নাম তো বললেন, এবার আপনাদের পরিচয় কি পেতে পারি? আমি নাফিস, আর ও আমার বন্ধু মাহিম। যেহেতু আমরা বন্ধু তাই তুমি করে বলতে পারো। এখন চলো, অনেকদিন পর আসলাম, কিছু ক্লাস করা যাক। ঠিক আছে চলো, আমরা তো আজকে প্রথম। হ্যাঁ চল। তোরা যাবি না? যাবো তো, আমাদের কথা তো তোরা ভুলে গেছিস। আরে না। আচ্ছা চল তোরাও। তোরা নিজেদের মাঝে কথা না বলে চল। ওরা থাক, আমরা যাই। আরে না, থাম, আমরাও যাব। যাক, আমাদের ফ্রেন্ড সার্কেলের আরো দুজন ভালো। ক্লাসে যাওয়ার সময় নৌসিনকে দেখলাম শিশিরের হাত ধরে বসে আছে। এটা দেখে খুব কষ্ট লাগলো। ওই দেখ নৌসিন। তো কি হয়েছে? এই চুপ কর তো। নাফিস ওদেরকে চুপ করে দিল। আসলে আমার আর নৌসিনের যে বিয়ে হয়েছে এটা কলেজে এমনকি ফ্রেন্ডের কেউ জানে না, নাফিস ছাড়া। আর মিম অন্য সাইডে থাকে, কলেজ শাখার ওইদিকে, তাই আমরা কি করি না করি কিছুই টের পাই না। এখন বলো, তোমাদের কাজ কি তোমরা জানো? ইয়েস স্যার। গুড। আমি কিন্তু কোনো গাফিলতি চাই না। আপনি চিন্তা করবেন না স্যার, আমাদের কি আপনার সাথে কাজ করার জন্য তৈরি করা হয়? স্যার, আপনি 3 বছরে যত নাম ডাক করেছেন আমাদের ট্রেনিং করার সময় বলা হতো। আমরা আপনার সাথে কাজ করতে পেরে খুবই খুশি। গুড। ভালো করে চারিদিকে খেয়াল রাখবে। ওকে স্যার। এটাই আমার সাথে তোমাদের প্রথম কেস, তাই বি কেয়ারফুল। ইয়েস স্যার। আর হ্যাঁ, নিজেদের ডিপার্টমেন্টের সবার প্রতি খেয়াল রাখবে। আর একজন একজন করে ক্যাম্পাসে ডিউটি দেবে। ইয়েস স্যার। আরেকটা কথা, আমাকে যেন সবার সামনে স্যার বলে ডাকতে না শুনি। ওকে স্যার। আর আরেকটা কথা, নিজেদের পরিচয় গোপন রাখবে, সেটা মনে আছে তো? ইয়েস স্যার। আর হ্যাঁ, আমাকে সব আপডেট দিয়ে দিবা মেলে। আর আজ রাতের মাঝে তোমরা কলেজের চারপাশে মিনি ক্যামেরা সেট করে দেবে। ওকে, যাও। এখন আসতে পারো, আর সাবধানে কাজ করো, একলা একলা রিস্ক নিতে যেও না। ইয়েস স্যার। তারপর সবাই সেখান থেকে চলে গেল, আর এমকে নিজের কাজে চলে গেল। নতুন ফ্রেন্ডরা খুবই ভালো, একটু সময়ের মাঝে আমাদের সাথে মিশে গেছে। এখন তারা আমাদের তুই করে বলছে। বলছিলাম যে চল না, কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাবি? চল পার্ক থেকে ঘুরে আসি। আরে আজ যেতে ইচ্ছে করছে না, কাল যাব। আরে না, আজই চলো। আজ যাবো না, আজ তোদের ফুচকা খাওয়াবো, কাল তাই। আচ্ছা ঠিক আছে, তো টাকা কিন্তু তুই দিবি। আচ্ছা দিব, চল। তারপর আমরা সবাই ফুচকার দোকানে গেলাম, গিয়ে দেখলাম শিশির আর নৌসিন হাত ধরে আছে আর ফুচকা একে অপরকে খাইয়ে দিচ্ছে। দোস্ত, আজ যাওয়া লাগবে না। কেন? আমি নাফিসকে ইশারায় বুঝিয়ে দিলাম। আরে একটু আগে বলতেই খাবি, এখন বলছিস না। আরে কি হয়েছে? আরে কিছু না। চল তো। ওদের জোরাজোরিতে শেষ পর্যন্ত ফুচকার দোকানে আসা লাগলো। আমাদের আশা দেখে নৌসিন বাঁকা চোখে তাকালো। বুঝলি মারিয়া, মাহিম কেন আসতে চাইছিল না বুঝতে পারলাম। রে। কেন রে? আচ্ছা এটা পরে শুনবো, এখন ফুচকা খাই। তোরা বস, আমি অর্ডার দিয়ে আসছি। আমি নৌসিনের দিকে বারবার তাকাচ্ছি, একটা সুযোগ নিচ্ছে শিশির। বাঁকা হেসে আরো গায়ে পড়ে খাওয়াচ্ছে। এটা দেখে আমার সহ্য হচ্ছে না, রাগে শরীর রিডি করছে। হাতের মুঠো শক্ত করে ফেললাম, তখন কারো স্পর্শ পেলাম, তাকে দেখলাম সারা। কখন থেকে ডাকছি, শোনার নাম নেই না? আরে ভাবির কথা ভাবছে। আরে না, নিজের। সবার ফুচকা চলে আসলো, সবাই এক এক করে খাচ্ছি, তখন সারা আমার মুখে একটা ফুচকা তুলে দিল। আমি বাঁকা চোখে নৌসিনের দিকে তাকিয়ে খেয়ে নিলাম। আমিও সারাকে খাই দিলাম। ওকে একলাই খাইয়ে দিলে, আমরা তো কেউ না। ওরে পেতনি, রাগ করিস না। তারপর সবাইকে এক একটা করে খাই দিলাম, আর হেসে হেসে কথা বলতে লাগলাম। আহ কি মজা, বলে বোঝাতে পারবো না। খাওয়া দাওয়া শেষে বিল দিয়ে দোকান থেকে বেরিয়ে আসলাম। নৌসিনরা আগেই চলে গেছে। আমি আর নাফিস তাদের থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে রওনা দিলাম বাসায়। নাফিস নিজের বাসায় চলে গেল। আমি আমার বাসায় এসে দেখলাম মেন দরজা খোলা। সবাই কোথায় গেল, আর এমন করে দরজা খুলে রাখছে কেন? নাকি চোর ঢুকলো? এসব ভাবতে ভাবতে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখলাম আব্বু গম্ভীর ভাবে বসে আছে, আর মা তার পাশে বসে আছে। দেখে মনে হচ্ছে দুজনে অনেক রেগে আছে। কেন, কিছু কি হয়েছে? কিছুই বুঝলাম না। আর মিম ও নৌসিনকে বাসায় তো দেখছি না। আমি গিয়ে তাদের সামনে দাঁড়ালাম। কি হয়েছে বাবা, তোমরা এমন করে বসে আছো কেন? কি হলো বলো? এত সময় কোথায় ছিলিস তুই? এটা কেমন কথা, ভার্সিটিতে ছিলাম। মিথ্যা বলিস না, কোন মেয়ের সাথে ছিলি তাড়াতাড়ি বল। এসব তোমরা কি বলছো? ওই পেইকগুলো কিসের? আমি বাবার হাতে আজকের পিকগুলো দেখলাম, খুব সুন্দর করে এডিট করা, বাট তা সেটা বুঝতে পারছি না। কিন্তু সাথের মেয়েটাই বা কে, চিনতে পারছি না। কি হলো বল। এগুলো মিথ্যা, তোমরা বিশ্বাস করো? সে তোর বউ হয়, তোর নামে কেন মিথ্যা বলবে?
বাবা পরপর কয়েকটা চড় মারলো। কিভাবে বাবাকে বলবো যে তার বৌমা অন্যকে পাওয়ার জন্য এসব করছে? আর তোমরা তো বলতেও পারছি না, কিন্তু বলতেও দেখছি বিশ্বাস করতে না। কি হলো, চুপ করে আছিস কেন বল? বিশ্বাস করো বাবা, এগুলো এডিট করা। চুপ কর তুই, আর মিথ্যা বলিস না। বাবা এসে আমাকে মারতে যাবে, তখন নৌসেন উপর থেকে চিৎকার করলো। আমি সেদিকে তাকে দেখলাম, নৌসেন কান্না করছে আর তার পেছনে মিনকারি। তার চোখে ঘৃণা দেখলাম শুধু। কেন মা, তোর সাথে ও বেইমানি করেছে? দেখ, মেয়েটা তোকে কত ভালোবাসে আর তুই তার সাথে কথা বলতেও ঘৃণা করছিস। মেয়েটার জন্য বেঁচে গেলে আজ। মা বাবা চলে গেল নিজের রুমে। আমার খুব কষ্ট হচ্ছে। মা বাবা ভুল বুঝছে অন্য একটা মেয়ের জন্য। চরটা অনেক জোরেই লেগেছে, ঠোঁটের কোণে কেটে গেছে। আমি হেঁটে নৌসেনের কাছে গেলাম। আমি ভাবতেও পারছি না ভাইয়া যে তুই এমনটা করবি। শেষ পর্যন্ত তুইও। জানিস ভাবি কি কান্না না কান্না করেছে, ভালো হয়ে যা সময় থাকতে। মিমো নিজের বক্তব্য দিয়ে চলে গেল। হায় রে কপাল, কি জাদু করছে এই মেয়ে। আজ আমার প্রচন্ড রাগ হচ্ছে নৌসেনের উপরে। রাগের সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। আমি নৌসেনের হাত জোরে চেপে ধরে রুমে টানতে টানতে নিয়ে গেলাম। একটু বেশি জোরে ধরেছি। আহ, লাগছে তো, ছাড়ো। আর কত ছোট করবে তুমি আমাকে? যতটা পারি। হাত ধরে খুলে তুমি তোমার নাগরের সাথে আর সেই দোষ আমাকে দিলে। আরও ঘুরবো, তোর জীবন নরক করে দিব। তোর জন্য শিশির আমাকে ভুল বুঝছে। আমরা এক ঘরে থাকি তাই। বেশি বয়সী হয়ে যাচ্ছে কিন্তু। চুপ কর কুত্তার বাচ্চা। এবার রাগের সীমা ছাড়িয়ে গেল। রাগ সংযত করতে পারলাম। ঠাস করে নৌসেনের গালে চর বসিয়ে দিলাম। অনেক হয়েছে তোর এই নাটক, আমি আর সহ্য করতে পারছি না। এবার বন্ধ কর। থাপ্পড় মেরে তুই ভালো করলি না। তুই জানিস আমি কেমন? যেটা বলি সেটা করে দেখাই। হাজার হলেই বেস্ট ফ্রেন্ড ছিলাম। বেস্ট ফ্রেন্ড নামে কলঙ্ক তুই। চরের জবাব তুই পাবি খুব তাড়াতাড়ি, ভয়ঙ্কর ভাবে। যেটা ইচ্ছে কর। রাগে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছি। নৌসেনের কাছে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তার আরো ক্ষতি করতে পারি। তাই নিজের রুম থেকে বেরিয়ে, এমনকি বাস থেকে বেরিয়ে গেলাম। অবহেলা জিনিসটা খুবই কষ্টকর। কেউ অবহেলা করলে সহ্য করা খুবই কঠিন। যে প্রিয়জনের অবহেলা পায় সেই বোঝে এটা কি জিনিস। চারপাশে নিরিবিলি ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে দূর থেকে শিয়ালের হাঁক শোনা যায়। আমি শুয়েছি খেলার মাঠে, যেখানে পাড়ার ছেলেরা খেলা করতাম। আমি চোখ স্থির দূর আকাশের তারার দিকে। এখানে আসা আমার অনেক সময় হচ্ছে, জানি না বাড়িতে কি হচ্ছে। হয়তো আমাকে খারাপ করার জন্য অনেক কিছুই প্ল্যান করছে। বাবা মার কথাগুলো সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। কখন থেকে ফোনটা বেজে চলছে, ধরতে ইচ্ছে করছে না। একসময় বাঁচতে বাঁচতে বন্ধ হয়ে গেল। এভাবে কয়েকবার বাজার পর ফোনটা পকেট থেকে বের করে বন্ধ করতে যাবো, তখন খেয়াল করলাম মিম ফোন দিয়েছে। কি মনে করে ফোন রিসিভ করলাম। ভাইয়া তুই যেখানে থাকিস না কেন তাড়াতাড়ি বাসায় চলে আয়। পরে আসছি। না, তুই এক্ষুনি আয়। আচ্ছা আসছি। ফোনটা পকেটে রেখে দিলাম। কিছু সময় থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। না জানি কপালে কি আছে। স্যার, এমকে স্যারকে তো ফোনে পাচ্ছি না। হয়তো দরকারি কাজ করছে, তাই কি হয়েছে বলো? এমকে স্যার আমাদেরকে চুপি স্যারে কলেজে ক্যামেরা লাগাতে বলছিল, সেটা কমপ্লিট। গুড, তোমাদের দায়িত্ব তোমরা পালন করো। আর হ্যাঁ, কলেজের কোথাও কি হচ্ছে সব খেয়াল রাখবে। আচ্ছা স্যার। তাদের মাঝে আরো কিছু কথাবার্তা হলো। আমি হেঁটে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজানোর সাথে সাথেই মিম এসে দরজা খুলে দিল। আমি মিমের পাশ কাটিয়ে উপরে চলে যাব, ফোনে আব্বুর ডাক পড়লো। চোরের মতো পালিয়ে কোথায় যাচ্ছ? নিজের রুমে যাচ্ছি। আমার সামনে এসে কথা বলো। বাবা বলো। আচ্ছা, তুমি কি আমাদের ছেলে? বাবা তুমি হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? আমার ভাবতেও ঘৃণা লাগছে তুই আমার ছেলে। বাবা আমি করছিটা কি? করিস নাই কি? নিজের বউ তোর কথা ফাঁস করে দিছে বলে তার উপর অমানবিক নির্যাতন করবি তুই? বাবা আমি তেমন কিছু করি নাই। এত বড় কাজ করে বলছিস তুই কিছুই করিসনি? নীরবের চোখের পানি ঝরছে। শোনো মিমের মা, আজ থেকে আমাদের ছেলে মারা গেছে। এমন চরিত্রহীন আর পশু আমার ছেলে হতে পারে না। বাবা প্লিজ এইসব কথা বলো না। তোর ওই মুখে আমাকে বাবা বলে ডাকবি না। বাবা সেখান থেকে নিজের রুমে চলে গেল। আমি দৌড়ে মায়ের কাছে গেলাম। মা বিশ্বাস করে আমি কিছুই করিনি। বিশ্বাস করতাম যদি না নিজের চোখে দেখতাম। আমার ভাবতে অবাক লাগে যে তুই এমন একটা কাজ করছিস।
তোর বাবা যদি থাপ্পড়গুলো অনেক আগেই দিত তাহলে এই দিন দেখতে হতো না আমাদের। আম্মু নিজের রুমে চলে গেল। মিম, আমার বোন, তুই তো বিশ্বাস কর। সন্ধ্যা পর্যন্ত তোমার ওপর বিশ্বাস ছিল, কিন্তু এখন আর নেই। কিভাবে পারলে তুমি ভাবির ওপরে নির্যাতন করতে? দেখ বোন, আমি কিছু করিনি। আর তখন থেকে তোর কি বলছিস এগুলো? ন্যাকা সাজতে হবে না এখন। তোমারও তো একটা বোন আছে, তার সাথে যদি এমন হয় তাহলে কেমন লাগবে বলো? যাই হোক, আজ থেকে আমার ভাই নেই। যেদিন আগের মতো হতে পারবে সেদিন ঠিক হবে। আর হ্যাঁ, ভাবির মা বাবা এসেছিলেন, খুব তাড়াতাড়ি তোমাদের ডিভোর্স হবে। তার তো ভাবিকে নিয়ে যেতে চেয়েছিল, ভাবি যায়নি। তোরা আমার কথা বিশ্বাস করছিস না কেন? এই দেখ, তোর পশুর রূপ না বেরিয়ে আসছে। মিমের থাপ্পড় খেয়ে যতটা না আঘাত পেয়েছি তার থেকে বেশি ওর কথায় আঘাত পেয়েছি। মিম কথাগুলো বলেই চলে গেল। আমি হাঁটু ভেঙে বসে পড়লাম। প্রচুর কান্না করছি, যেই কান্না থামার নাম নেই। কেউ আমাকে বিশ্বাস করছে না, কেমন জাদু করছে সে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে আসলাম। দেখলাম নৌসিন খুব আরামে বিছানার উপর বসে পা দোলাচ্ছে। আজ কি করছো এখন আবার? বেশি কিছু না, জাস্ট হাত কেটেছি। আর এই দেখ, কপাল এখানে একটু দেওয়ালের সাথে ঠুকেছি। এর জন্য আমাকে সবাই কটু কথা বললো? আমার কাজ শেষ। মা বাবা খুব তাড়াতাড়ি আমাকে তোর থেকে নিয়ে যাবে ডিভোর্স দিয়ে। তুমি আমার থেকে মুক্তি পাওয়ার জন্য আমার এই পরিবার থেকে আলাদা কেন করে দিলে? ওলে আমার জানুটা, এইসব করার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু শিশির বলল তাই করলাম। খুব ভালো অভিনয় করো। তোমাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। তোকে ইচ্ছে করছে এখনই মেরে পুঁতে দিই, কিন্তু তোর মতো নিচু মনের মেয়েকে মেরে আমি হাত নষ্ট করতে চাচ্ছি না। তোর মতো মেয়েকে স্পর্শ করতে আমার বিবেকে বাধে। আর হ্যাঁ, তোকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না, ঘৃণা করি তোকে। সেটা যা ইচ্ছে কর। আজ আমাকে এইভাবে সবার থেকে আলাদা করি তো একসময় তুইও বুঝবি পরিবারের অবহেলা কি জিনিস। আর তোর ওই নাগরের জন্য আমার সাথে এমন করলি। দেখবো নে কেমন ভালোবাসে তোকে। খুব ভালোবাসে আমাকে। সেটা সময় বলে দেবে। আজ আমি কান্না করছি, একদিন তুইও করবি, শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য। কিন্তু আফসোস, পাবি না। সেই দিন কখনো আসবে না। আর কি বললি, তোর জন্য কাঁদবো? হাউ ফানি। সেই দিন খুব তাড়াতাড়ি আসবে। আজকের কাজটা একদম ঠিক করলি না। তোর সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। ছি, ছি। আমি নৌসিনের সামনে দাঁড়ালাম না, শুধু ছাদে চলে গেলাম। কষ্ট আর সহ্য করা যাচ্ছে না, ধপ করে ছাদে বসে পড়লাম। কান্না করছি, খুব জোরে কান্না করছি। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আপন মানুষগুলো তখন বিশ্বাস করে না, তখন নিজের জীবন রাখতে ইচ্ছে করে না। আজকে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি। যে মা বাবা আমাকে কখনো কষ্ট দেয় না, তারা আজ আমাকে পাহাড় সমান কষ্ট দিল। জাস্ট একটা মেয়ের অভিনয়। আর বোন, সে তো আর ভাবতে পারছি না। বস থেকে উঠে দাঁড়ালাম, একটাই কাজ, সুইসাইড করা। এমন জীবন আর ভালো লাগছে না। এখন আমি দাঁড়িয়েছি সদের একদম কিনারায়, এক পা এগিয়ে দিয়ে নিচে তাকে দেখলাম, অনেক নিচে। এখান থেকে পড়লে আমার শুরু যে আজরাইল কবজ করে নেবে সেটা নিশ্চিত। যখন লাভ দিতে যাব, আমার মনে কিছুটা একটা চলে আসলো। সাথে সাথে আমি পিছিয়ে গেলাম। এটা আমি কি করতেছিলাম? এত বড় ভুল। শয়তান আমাকে বশ করে নিয়েছিল। এখনো আমার অনেক কাজ, সেগুলো শেষ করতে হবে। আর একটা মেয়ের জন্য নিজের জীবন শেষ করে কোনো লাভ নেই। আর পরিবার, দোলনায় বসে এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ছি। কখন বলতে পারবো না। বাবু, আমাদের কাজ শেষ। হুম। আর কিছুদিন, তারপর আমরা একসাথে থাকবো। হ্যাঁ জান। মা। এখন রাখছি। হুম। তোর থেকে সব কেড়ে নেওয়ার সময় খুব নিকটে চলে এসেছে। খুব তাড়াতাড়ি চৌধুরী গ্রুপ আমার হবে। সকালে চোখের রোদের আলো পড়তেই আমার ঘুম ভেঙে গেল। তাকে দেখলাম আমি ছাদেই ঘুমিয়ে পড়েছিলাম। চারপাশে সকালের প্রকৃতি দেখে মনটা জুড়িয়ে গেল, কিন্তু মনটা আবারও খারাপ হয়ে গেল। রাতের কথা মনে পড়ে গেল, আমার সাথে কি কি হয়েছে সব মনে পড়ে গেল। তোমাকে আমি কখনো ক্ষমা করবো না নৌসিন। তোমাকে ভালোবাসার জন্য আমাকে অনেক অপমান করছো আর শাস্তি দিচ্ছ। আমি ছাদ থেকে নিচে নেমে রুমে চলে আসলাম। নৌসিনকে দেখলাম আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে ভার্সিটি যাবার জন্য। তার সাথে কথা বলার আমার কোনো ইন্টারেস্ট নেই। কভার থেকে ড্রেস বের করে ফ্রেশ হতে চলে আসলাম। ব্যাটা ছোট লোকের কি হলো, একটা কথাও বললো না। ভালো হয়েছে, হয়তো কালকে শিক্ষা পেয়ে গেছে।
যাই, নাস্তা করে আমাকে আবার ভার্সিটি গিয়ে শিশিরের সাথে দেখা করতে হবে। আমি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি নৌসিন নেই, হয়তো বাইরে চলে গেছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলাম, তখনই খেয়াল হলো আমার গাল ফুলে গেছে, হয়তো জ্বরের জন্য। ধুর, আজ আর ভার্সিটি যাওয়া হবে না। এমন গেলে সবাই নানা ধরনের প্রশ্ন করবে, তার থেকে আজ বাসায় থেকেই কাজ করি। আজ খাবার খেতে কেউ ডাকলো না, যাই নিচে গিয়ে দেখে আসি। আমি সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে গেলাম, কারণ সবাই খেতে বসেছে নিজের মতো, কিন্তু আমাকে ডাকার মতো কেউ নেই। আমি গিয়ে চেয়ার টেনে বসে পড়লাম, কিন্তু এমন হবে ভাবতেও পারিনি। আমি বসার সাথে সাথেই আব্বু প্লেটে পানি ঢেলে দিয়ে চলে গেল। দেখে খুব কষ্ট লাগলো। পিছন পিছন আম্মু চলে গেল। সবাই চলে গেল কেন? সেটা আপনার না জানলেও চলবে, কি হলো, তুই আমাকে আপনি করে বলছিস কেন? কারণ আপনি আমার কেউ না। আগে ভাইয়া ছিলেন, এখন কেউ নেই। তুই বলতে পারলি? আপনি যে আর আমাদের সামনে আসবেন না, আর আপনার জন্য আমার আব্বু খাওয়া থেকে উঠে গেল। আচ্ছা ঠিক আছে, তোদের যেটা ইচ্ছে। আর তোদের সাথে খেতে আসবো না, খাবার না খেয়েই উঠে গেলাম। এটা কি হলো? একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। মাহিমকে তো এত কষ্ট দিতে চাইনি। সে যাই হোক, যা হওয়ার হোক, আমার কি? আমার পথ পরিষ্কার। নৌসিন আর মিম কলেজে চলে গেল। আমি নিজের রুমে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে। নিজের পরিবার এমন ভুল বুঝলো, তাহলে আর কি করার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ল্যাপটপ নিয়ে বসে পড়লাম। অনেক কাজ জমে আছে, সেগুলো করতে লাগলাম। প্রতিদিন একটু করে করি, বাট তেমন করা হয় না। নিজের মন দিয়ে সব কাজ করতে লাগলাম। প্রায় 3 ঘন্টা একটানা কাজ করলাম। অন্যদিন বাসে থাকলে আম্মু এসে কফি দিয়ে যেত, কিন্তু আজ তার ব্যতিক্রম। কয়েকবার দরজা দিয়ে তাকিয়েছি যে আম্মু এসে আমাকে বলবে, বাবা এনে কফি খা আর ল্যাপটপ টিপ। আচ্ছা, আজ ফাহিম আসলো না কেন? জানি না। নাফিস কিছু জানিস? আরে কাজ আছে হয়তো। ওর আবার কি কাজ? আচ্ছা, তোরা 2 জন ক্লাসে যা, আমরাও যাই। আচ্ছা ঠিক আছে, এইটাই তো চেয়েছিলাম। এই তোরা যা, আমি একটু ক্যান্টিন থেকে আসছি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। হুম। তো তোমাদের কাজ কত দূর? স্যার, অনেক দূর। আপনার বলার মতো কাজ হচ্ছে। স্যার, আজ আপনি মাস্ক পরে কেন? এমনি কাজের কথায় আসি। ওকে স্যার। আর একটু ওয়েট কর, বাকি দুজন এসে নিক। এত লেট করার জন্য সরি স্যার। প্রথমবার তাই কিছু বললাম না। জি স্যার। এখন বলেন স্যার, আমাদের কি কি করতে হবে? নিজের ক্লাসে একটু নজর রাখবে, আর ক্যাম্পাসের চারপাশেও। জি স্যার, সেটা কাল থেকে শুরু করছি। কোনো সন্দেহ কিছু দেখছো? এখনো না। বাকিরা? না স্যার। নো স্যার। আচ্ছা সমস্যা নেই, নজর রেখো খুব প্রখর ভাবে। আর কি কি করতে হবে এমএস তোমাদের বলে দেবে। ওকে স্যার। নিয়াম মারুক, তোমরা রাতে সব চেক করবে, শুধু সন্দেহ হলে আমাকে জানাবে। ওকে। আমরা কি করব স্যার? তোমরা আপাতত চারপাশে খেয়াল রেখো এবং দেখো কাউকে সন্দেহ হয় নাকি। আর সকল ক্লাসে খারাপ ছেলে এবং যারা মেয়েদেরকে সম্মান করে, বাজে ইঙ্গিত করে, তাদের দেখে দেখো, তাদের থেকেও কিছু জানা যেতে পারে। ওকে স্যার। এখন রাখছি ভাই। এত সময় কথা হলো এমকে ও তাদের টিম মেম্বারদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলেজের বিভিন্ন জায়গাতে, কলেজের ক্যান্টিনে। কেমন আছে জানো? ভালো। তুমি? ভালো। কি খাবে বলো? কিছু না। আমাকে কেন ডেকেছো? আচ্ছা মাহিমের কি হয়েছে, ভার্সিটি আসলো না? তুমি যদি আর একটাবার মাহিমের নাম নিয়েছো না, তাহলে তোমার সাথে ব্রেকআপ। এটা তুমি কি বলছো? যেটা শুনেছো সেটাই। মাহিম কি করছে? কি করেনি? তুমি বিশ্বাস করে নিলে এই সব মিথ্যা কথা? তোমার তো বেস্ট ফ্রেন্ড, তুমি বললেই না জানি তুমিও এমন কি না? এটা তুমি বলতে পারলে? একসাথে তো বেড়াও। আমাদের এতদিনের সম্পর্ক কে তুমি এভাবে অবিশ্বাস করছো? মোটেও না। তুমি মাহিমের সাথে বেরো না, কমিয়ে দাও। আমি চাই না তুমি তার মতো হও। দেখো তুমি। হ্যাঁ, কি না? আচ্ছা ঠিক আছে। আমার লক্ষ্মী জান। আচ্ছা এখন আসি, আমার ক্লাস আছে। আচ্ছা সাবধানে থেকো। ছোটকাল থেকে ভাইকে দেখে আসছে, তাকে অবিশ্বাস করলে 2 বছরের সম্পর্ক আমাকে কেন অবিশ্বাস করবে না? মিম খুব কাঁদবে একদিন। না, আমাকে মাহিমের সাথে কথা বলতে হবে। কাজ করতেছিলাম, তখনই নাফিসের ফোন আসলো। ও হ্যাঁ, কি কাজ করতেছিলাম পরে বলবো। হ্যাঁ নাফিস বল। খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। আরে পরে দেখা করি, আগের কাজগুলো করতে হবে। পরে করা যাবে।
আচ্ছা, কোথায় দেখা করব? চাচা চায়ের দোকানে। আচ্ছা, আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আসার সময় মায়ের সাথে দেখা হয়েছিল। কি হয়েছে জানেন? ও আপনাদের তো বলা হয়নি, গ্যাপ মেরে দিচ্ছি। কি বলবো দুঃখের কথা, আপনার শুনলে যদি কষ্ট পান তাই বললাম না। মা, আমার কিছু টাকা লাগবে। কি হলো, কথা বলছো না কেন? মা, আমি তোমাকে ডাকছি। মা মামা করিস না তো, আমার কোনো ছেলে নেই আর কি না টাকা টাকা করছিস। এত বড় ছেলে হয়েছিস, লজ্জা করে না মায়ের কাছ থেকে টাকা চাওয়া? অপদার্থ, বাইরে একটা মেয়ের জন্য তোমরা আমাকে অবিশ্বাস করছো। চলে যা আমার মুখের সামনে থেকে। আর বাহিরের না, আমার মেয়ে টাকার ইনকাম করে নিগা, আমাকে মার ডাকবি না। ছোট একটা জিনিস, তাও যেটাতে আমার দোষ নেই, তোমরা তাও আমাকে শাস্তি দিচ্ছ। ঠিক আছে, মনে থাকবে এইগুলো। তারপর আমি সেখান থেকে চলে আসি। জান, তোমার কাজ কত দূর? সব করে ফেলেছি, খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। তাহলে খুব তাড়াতাড়ি আমরা এক হব। হুম। এই কথা শুনে শিশির নৌসিনকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু নৌসিন পিছনে সরে গেল। দেখো, আর কয়েকদিন পর আমরা এক হব, তাই এইসব জড়িয়ে ধরা কিস করা থেকে সংযত থাকো। ঠিক আছে জান, এখন আমি আসি। এগিয়ে দিই। আমি চলে যেতে পারবো। নৌসিন চলে গেল সেখান থেকে। আহ, খুব জোরে লাথি মারলো বেঞ্জে। খুব দেমাক তোর না? ভেবেছিলাম জাস্ট তোর সম্পত্তি নিব। এখন আগে তোকে বুক করব, তারপরে কি করা যায় দেখা যাক। এখন আমি আর নাফিস বসে আছি চাচার চায়ের দোকানে। এটা আমাদের এদিকে। সময় করে এখানে আমি আর নাফিস আসি। বাবা, তোমরা এতদিন পর? এই তো চাচার সময় পাই না তেমন। আমাদের 2 কাপ চা দেন। আচ্ছা বাবা, বসে দিচ্ছি। এখন বল, কেন রেখেছিস? তুই কেন সব মুখে বুঝে সহ্য করছিস? তুই বুঝবি না। তোর বোন যে তোর কথা সহ্য করতে পারছে না। কেন, কি হয়েছে? তোর কথা জিজ্ঞেস করছি। সকালে ঘটনাটা বললো, বাট নিজেদের পার্সোনাল কথা বললো না। ও, তাহলে আমার সাথে বেশি কথা বলিস না। এটা তুই কি বলছিস? তোকে ছাড়া আমি কি কিছু করেছি? জানিস এটা, আর তুই তো জানিস আমি কোনো কারণ ছাড়া কিছুই বলি না। তবুও আমি যেটা বলছি সেটা কর। হাসলি কেন? সময় হলেই বুঝবি। এখন মিম যেটা বলছে সেটা কর। কি বলেছে? আমার থেকে তুই ভালো জানিস। মাননে? আরে একটু আগেই না বললি কথা। ও হ্যাঁ। এই নাও তোমাদের চা। ধন্যবাদ চাচা। আমি আর নাফিস চা খেয়ে বিল পিটিয়ে দিয়ে যে যার বাসায় চলে আসলাম। নিজের রুমে এসে দেখলাম নৌসিন মন খারাপ করে বসে আছে। ওর যা ইচ্ছে হোক, আমার তাতে কি হয়েছে? আমি ঘুমিয়ে পড়লাম। বাহ, ছোট লোক কথা বলছে না। যাই হোক, আজকে মাঝে তাকে ডিভোর্সের কথা বলতে হবে। রাতে কিছু কাজ করতেছিলাম, তখন নৌসিন আমার সামনে এসে দাঁড়ালো। আমি একবার মাথা তুলে তাকিয়ে আবার কাজ করতে লাগলাম। এই ছোট লোক, এত ভাব নিচ্ছিস কেন? তোর সাথে কথা বলার ইচ্ছে আমার নেই। আমাকে তাড়াতাড়ি ডিভোর্স দে। হ্যাঁ, দিয়ে দেবো। আর 1 সপ্তাহ অপেক্ষা করুন, তাহলেই হয়ে যাবে। সত্যি তো? হ্যাঁ। যাক, তাহলে আমার অত্যাচার থেকে বেঁচে গেলি। নিজের মতো আবার কাজ করতে লাগলাম। কিছু সময় পর নৌসিন নিচে চলে গেল। খাওয়ার সময় হয়েছে বলে আমি বাইরে এসে দেখলাম সবাই খাবার খাচ্ছে, না আমাকে কেউ ডাকেনি, তাই নিচে গেলাম না, নিজের রুমে চলে আসলাম। হ্যালো স্যার, কলেজের দারোয়ান হঠাৎ কোথায় যেন চলে যায়, 1 ঘন্টা পর আবার ফিরে আসে। আজকে প্রথম নাকি? না স্যার, ক্যামেরা লাগানোর দিন থেকে। তাহলে সকালে বললে না কেন? সেটা শিওর ছিলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাত 12টার পর দেখা করো কলেজের উত্তর সাইডে। ওকে, মারুফকে নিয়ে চলে আসবো। রাত 12টা। কলেজের পাশে বেশ কিছু দূরে দাঁড়িয়ে আছে মিয়া, মারুফ আর এনকে। তাদের চোখের সামনে মোবাইলের দিকে কলেজের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব খেয়াল রাখছে। হঠাৎ তারা খেয়াল করলো কলেজের সামনে একটা গাড়ি এসে থামলো। 2 জন লোক গাড়ি থেকে নামলো। দারোয়ান তাদেরকে সালাম দিয়ে ভিতরে নিয়ে গেল। ভাই, আপনাদের কাজ সব ঠিক মতো হচ্ছে? খুব ভালো। আরে কয়েকদিনের মাঝে সব মাল চলে আসবে। আমাদের বস কবে আসবে সেই চিন্তা তোর করতে হবে না। মারুফ, তুমি এখানে বসে মোবাইলে লক্ষ্য রাখো, ভেতরে কি হয় বা না হয়। আমি আর নিয়ম ভেতরে যাচ্ছি। ইয়েস স্যার। আর ভেতরে কি হচ্ছে চারপাশে সব আমাকে জানাতে হবে। তারপর তারা 2 জন ভেতরে চলে গেল। তারা 2 জন মারুফের কথা বলা অনুযায়ী চলতে লাগলো। একসময় তারা সেই 2টি লোকের প্রায় কাছেই চলে আসলো। এখান থেকে দেখ তারা কি করে।
ওকে। স্যার এই দেখুন সব মাল। খুব ভালো, তাহলে আমাদের বস আসছে। হুম, খুব খুশি হবে। স্যার এরা দুইজন তো আমাদের ক্লাসে পড়ে, শিশিরের বন্ধু। ঠিক আছে, এদের কাল ধরবো একসাথেই। এখন ভিডিওটা ভালো করে রাখো প্রমাণ হিসেবে। ওকে স্যার। তারপর তারা নিজেদের কাজ করে আবার আগের মতো বেরিয়ে আসলো এবং নিজেদের বাসায় চলে আসলো। দেখতে দেখতে 5 দিন কেটে গেছে। এই কয়েকদিনে অনেক বোঝানোর চেষ্টা করেছি পরিবারকে, কিন্তু কেউ বোঝার চেষ্টা করেনি। তবু আমি হেল ছেড়ে দেবো না, কারণ ছোটবেলা থেকে আমরা কিছু ভুল করলে সেটা পরিবারের সবাই শুধরে দেয়। তাহলে আমার উচিত নয় কি যে তাদের ভুল ধরিয়ে দেওয়া? রাগ করে কেন তাদের সাথে এই কথা বলা বন্ধ করব? রেগে গেলাম তো হয়ে গেলাম, রাখবো না। বোঝাতে হবে কাল বাদে পরশু নৌসেন আমাকে ছেড়ে চলে যাবে। এটা ভাবতেই খুব খারাপ লাগছে। সে যতই অপমান করুক না কেন, আমি তো তাকে ভালোবাসি। এই 5 দিন আমি নৌসেনের সাথে কথা বলিনি, খুব ইচ্ছে করে বলতে, কিন্তু পারি না। আগের কথাগুলো মনে পড়ে যায়। তুই কি সত্যি নৌসিনকে ডিভোর্স দিবি? হ্যাঁ রে, অনেক ভেবে চিন্তে দেখলাম সে তো আমাকে চায় না, তো রাখবো কিভাবে? আচ্ছা মন খারাপ করিস না, আল্লাহ যা করেন ভালোর জন্য করে, শুধু সময়ের অপেক্ষা। আজ ডিভোর্স পেপার চলে আসবে। আচ্ছা চল কলেজে যাই। ভার্সিটি। কিরে দোস্ত, তোরা তো দেখাই যায় না। কোথায় থাকিস বল তো? এমনিতেই কাজ ছিল তাই আসিনি। আচ্ছা চল কোথাও থেকে ঘুরে আসি। আরে অনেকদিন পর আসলাম, একটু ক্লাস করি। আচ্ছা চলো। অন্যদিকে আচ্ছা নৌসিন, এ কয়েকদিন দেখছি তুমি মন মারা হয়ে বসে আছো। কয়েকদিন ধরে তেমন কথা বলো না, তোমার কি হয়েছে? আমার আবার কি হবে? কিছুই না। তাহলে মুখে হাসি নেই কেন? তেমন কিছু না, আমি এখনই আসছি। এই দেখো, একটু আগে আসলে আর এখন চলে যাচ্ছ। আমার ভালো লাগছে না। তাই বলে নৌসিন সেখান থেকে বাসায় চলে আসলো আর ভাবছে, আচ্ছা আমার সাথে কেন এমন হচ্ছে? কিছুই ভালো লাগছে না। মাইম আমাকে ইগনোর করছে, এটা কি আমাকে কষ্ট দিচ্ছে? কিন্তু আমি তো তাকে ভালোবাসি না, তাহলে কেন এমন হচ্ছে? নাকি আমি ছোট লোকটাকে ভালোবেসে ফেলছি? শিশিরের সাথে কথা না বললে খারাপ লাগছে না, কিন্তু মাহিম এই কয়েকদিন কথা বলছে না বলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে। আমার কি করা উচিত? শিশিরকে নাকি মাহিমকে বেছে নেওয়া উচিত? এক কাজ করি, মায়ের সাথে একটু শেয়ার করে দেখি তিনি কি বলেন। নিশ্চয়ই তিনি ভালো কিছু বলতে পারবেন। কলেজের পেছনে বসে আছে কয়েকজন লোক, আর তাদের সামনে মাস্ক পরে দাঁড়িয়ে আছে একটা ছেলে। তাদের মাঝে কিছু কথা হচ্ছে। বস, এই মালগুলো কখন সাপ্লাই দিব? আজ রাতে সাপ্লাই দিতে হবে, আর আগামীকাল থেকে কলেজে যে ড্রাগস নেই তাদের মাঝে ছড়িয়ে দাও। ঠিক আছে। হ্যাঁ, তোমরা খুব সাবধানে কাজ করো। আচ্ছা মারুফ, এই মাস্ক পরা ছেলেটি কে হতে পারে বলো তো? সেটা তো বুঝতে পারছি না, মাস্ক খুলতে চিনতে পারবো। এই ড্রোন ক্যামেরা না দেখে গিয়ে ধরলে তো হয়। স্যার যখন নিষেধ করেছে তাহলে নিশ্চয়ই ফোন কারণও আছে। আচ্ছা, তোরা এখন সবাই রুমের বাইরে যা, দেখ কেউ এইদিকে আসছে নাকি। ওকে বস। তারা কয়েকজন রুমের বাইরে চলে গেল। তখনই বসের ফোনে একটা কল আসলো। এই অসময়ে আবার বিগ বস কেন ফোন দিল, তাও আবার ভিডিও কল? যাই হোক, জরুরি কল হয়তো। বস লোকটা চারপাশে তাকিয়ে নিজের মুখের মাস্ক খুলে ফেলে। ড্রোন ক্যামেরা দিয়ে দূর থেকে নিয়ে আমার মারুফ এইসব দেখে অবাক হয়ে গেল। এ তাই তো দেখছি। স্যারকে জানায়? আগেই না, এটা আগে এনএস স্যারকে বলি। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা পাঠিয়ে দে। আচ্ছা তুই নজর রাখ, আমি ভিডিও দিয়ে দেই। তারপর মারুফ সেখান থেকে চলে গেল আর নিয়ে মোবাইলে নজর রাখতে লাগলো। কলেজের পিছনে সেই রুম এ কথা বলছে মাস্ক পরে সেই ছেলেটি তার বিগ বসের সাথে, আর দূর থেকে নিয়াম সব দেখে চলেছে ড্রোন ক্যামেরার সাহায্যে। সেখানে কি কথা হচ্ছে সব নিয়াম শুনতে পারছে, কারণ উন্নত মানের প্রযুক্তিতে তৈরি সেটা। শোন শিশির, তুমি আমার সব থেকে কাছের মানুষ, সাথে পার্টনার, তাই সাবধানে থেকো সবসময়। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ আপনি জানেন আমি ছদ্মবেশে খুব ভালো করেই জানি। খুব ভালো করে জানি, কিন্তু একটা খারাপ খবর আছে। কি খবর? তোমাকে ধরার জন্য উপর মহল থেকে তোমার কেস লেজেন্ড প্রিন্স আর তার টিমকে দিয়েছে। আরে এমন কত এলো গেল। এদের কম ভেবো না, এদের বস এমকে অনেক ডেঞ্জারাস। সেটা খুব তাড়াতাড়ি দেখা যাবে, এখন আপনি ফোন রাখুন। আর হ্যাঁ, চৌধুরী গ্রুপ দখল করা আজ কত দূর? খুব তাড়াতাড়ি হবে।
এর পরের টার্গেট হবে এমএন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ওকে। এত সময় যে কথা বলতেছিল সে আর কেউ নয়, শিশির। বাট ওই পাশে কে ছিল সেটা ভালো করে বুঝতে পারলো না নিয়াম, কারণ ওই পাশে লোকটা অন্ধকারে ছিল। কিন্তু নিয়াম যতটুকু জানানোর জেনে গেছে। এরও যে বস মানে পার্টনার আছে জানতাম না। কোনো ব্যাপার না, আমাদের বসের কাছে এরা কিছুই নয়। যাই হোক, এই ভিডিওটা পাঠিয়ে দিই। বাহ, নিয়াম আর মারুফ তো খুব ভালো কাজ করছে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখছি। এনেস, এখন কি হবে বলতো? তোর মাথায় কি চলছে সেটা আমি কিভাবে জানবো? সারা সানজিদা আর আশাকে পাবে চলে যেতে বলবি। শিশির চান্দুকে সেখান থেকে কপাত করে ধরবো। আমি জানতে পেরেছি সে প্রায় সেখানে যায়। ওদের যদি কিছু হয়ে যায়? কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ওদের বলে দিচ্ছি এখনই। আচ্ছা তুই থাক, আমার আবার অনেক কাজ আছে। বুঝতে পারছি। সেখান থেকে চলে গেল। আর এনেস তার টিমের মেয়েগুলো ফোন দিয়ে ভিডিও কলে আসতে বললো আধা ঘন্টা পর। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। স্যার এই সময় ফোন দিয়ে কলে আসার কারণ গুরুত্বপূর্ণ কিছু নাকি? বলেন স্যার। তোমাদের বড় স্যার একটা কাজ দিয়েছে। কি কাজ স্যার? এই পাবে যেতে হবে। স্যার আমাদেরকে কে পাবে মানে মদের বাড়ি কেন? ওইটা তো খারাপ জায়গা। তোমরা তো জানো আমাদের কাজ তাই এমন, সব জায়গায় যেতে হবে। ঠিক আছে স্যার, আমরা প্রস্তুত। সারা আর সানজিদা ভিতরে যাবে আর ব্যাকআপ হিসাবে আসা যাবে। কোনো সমস্যা হলে বাকিদের জানাবে। ঠিক আছে স্যার। আজ রাতে এই কাজ করতে হবে আর শিশিরকে তুলে আনতে হবে। তাকে কিভাবে চিনব? তোমাদের সবার ফোনে পিক চলে যাবে। আর হ্যাঁ, সাবধানে। ইয়েস স্যার। আমি বসে আছি আমার উকিলের সামনে, আর আমার যাবতীয় কাজ সবই উকিল করেন, নাম রাজু আহমেদ। স্যার আপনি কি শিওর যে এই ডিভোর্স দেবেন? হ্যাঁ রাজু সাহেব, আপনি সব রেডি করেছেন তো? জি স্যার, সব রেডি। কিন্তু একটা কথা স্যার, বলেন। ম্যামকে আরেকবার বোঝানো গেলে ভালো হতো। সে যদি বুঝতে চাইতো তাহলে এই কাজ করা লাগতো না, তবুও তার জন্য আমার মনের দরজা সবসময় খোলা। আপনার মতো মানুষ হয় না। আচ্ছা পেপারগুলো দিন। এই নিন স্যার। আল্লাহ হাফেজ। আমি উকিলের কাছ থেকে চলে আসলাম। আসলে নৌসেনে দেওয়ার সময় আর 2 দিন আছে, তাই উকিলের সাথে কথা বলে ডিভোর্স পেপার রেডি করলাম। আজকে তাকে দিয়ে দেবো। যে থাকতে চায় না জীবনে তাকে তো ধরে রাখা যায় না কখনো। এখন তো বিকেলে আম্মু হয়তো ফ্রি আছে, যাই গিয়ে একটু কথা বলে আসি। যত সময় কথা বলবো না আমার মন কিছুতেই শান্ত হবে না। মা আসবো? আরে পাগলি মেয়ে আয়, অনুমতি নেওয়ার কি আছে? তবু কিছু বলবি মা? আসলে নৌসিন তার নিজের বাবা মায়ের কাছে বরং আমার মায়ের কাছে এসেছে, তাদের রুমে। আচ্ছা মা, আমি না একটা কাজের সমাধান পাচ্ছি না। প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করবে? আচ্ছা বল কি কাজ? পাগলি মেয়ে। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দিবা, কথা দাও, আর রেগে যাবে না। আচ্ছা কথা দিলে মামুনি। আচ্ছা ধরো একটা মেয়ে কখনো বিয়ের পর স্বামীকে রেখে অন্য ছেলের সাথে ভালোবাসা করলে কি হবে? এটা খুবই অন্যায় কাজ মা। সমাজে এর থেকে ঘৃণার কাজ আর নেই। কিন্তু সেই ছেলেকে রেখে পরে যদি স্বামীকে ভালোবাসে, এটা কি সম্ভব? হ্যাঁ রে মা, কারণ পৃথিবীতে স্বামী স্ত্রী সোহাগ ভালোবাসার গভীরতর মাপা যায় না। স্বামীর প্রতি আলাদা এক টান থাকে, যেটাকে অন্যকে ভালোবাসার পরও সেটা অনুভব করা যায় না। তাহলে আমার কি মাহিমের প্রতি তেমন ভালোবাসা জন্মাচ্ছে? কি ভাবিস রে? কিছু না মা, ধন্যবাদ তোমাকে। কেন? পরে একসময় বলবো। আর হ্যাঁ, কথা দিয়েছো কিন্তু আমাকে কিচ্ছু বলবে না। তোমার এই মেয়ে অনেক অন্যায় করেছে। আচ্ছা ঠিক আছে। তারপর নৌসেন সেখান থেকে চলে গেল নিজের রুমে। সন্ধ্যার পর আমি ডিভোর্স পেপার নিয়ে বাসায় ফিরলাম। পেপারগুলো ড্রয়ারে রেখে ফ্রেশ হয়ে আসলাম। ব্যালকনিতে দাঁড়িয়েছি, তখনই পাশে কাউকে অনুভব করলাম। তাকে দেখে নৌসিন। আমি কথা না বলে চলে আসতে যাব, তখনই নৌসিন আমার হাত চেপে ধরলো। কি হয়েছে, আপনি এই ছোট লোকের হাত ধরছেন কেন? তুমি আমার সাথে এই কয়েকদিন কথা বলছো না কেন? এটা তো আপনার জন্য ভালো। না, একটুও না। তুমি কথা না বললে আমার একটুও ভালো লাগছে না। পরিবারের কেউ আমার সাথে কথা বলছে না বলে করুণা করছেন আমার সামনে? তুমি ভুল বুঝো না, প্লিজ আগের মতো হয়ে যাও। সেটা হবে না। আপনি আমাকে কষ্ট দিতে পাথর করে ফেলেছেন। সেই পাথরে যদি আমি ভালোবাসার ফুল ফোটাই? মানে? কিছু না,
আচ্ছা আমার হাত ছাড়েন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? আপনার জন্য ডিভোর্স পেপার রেডি। সরি, কেন? এতদিন কষ্ট দেওয়ার জন্য। ডিভোর্স হয়ে যাচ্ছে বলে সরি বলছেন? আমাকে আর আমার পরিবার থেকে আলাদা করে এখন সরি বলছেন? আমি সব ঠিক করে দিব। সেটা তো চলে যাবেন। আমি তোমাকে ভালোবাসি। হোয়াট আ জোক। আপনার শিশিরের কি হলো? আমি বুঝতে পারছি, শিশিরকে শুধু আমার ভালো লাগা ছিল। ওর সাথে একদিন কেন 1 মাস কথা বললেও আমার খারাপ লাগে না, কিন্তু তোমার সাথে আমার 2 দিন কথা হয়নি, তাই যেন মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে। এটা কিছু না, সব ঠিক হয়ে যাবে। শিশির কথা আপনি ভালোবাসেন, তাহলে আমাকে ভালোবাসার কারণ কি? ভালোবাসার কারণ লাগে না, আমি তোমাকে অকারণে ভালোবাসি। আর শিশির তেমন ভালো না, আমি বুঝতে পারছি। ও এই কথা, শিশির ভালো না বলে আমাকে ভালোবাসতে এসেছেন? তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, একটা সুযোগ দাও আমাকে। কখনো না, এটা শোনার অপেক্ষায় ছিলাম। আর একটু কষ্ট দেবো, তারপর বুঝবে মজা। তারপর আমি ড্রয়ার থেকে ডিভোর্স পেপারের নৌসিনের সামনে দিলাম, সাথে একটা প্যাকেট। এখানে কি আছে? যেটার জন্য আপনি এত কাজ করলেন আমাকে খারাপ করার জন্য, সেই কাজ আছে। স্বাক্ষর করে দিয়ে চলে যাবেন। আমিও স্বাক্ষর করে দিয়েছি। প্লিজ। আমি আর কথা শুনলাম না, সেখান থেকে নৌসিনের সামনে থেকে চলে আসলাম সোজা ছাদে। আজ অনেক খুশি লাগছে, কারণ নৌসিন আমাকে ভালোবাসে বলছে, কিন্তু তাকে একটা পরীক্ষা দেওয়া লাগবে। আর পরিবার নৌসিনের সাথে সম্পর্ক ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।